যতই ঝুঁকি আসুক উন্নয়ন অব্যাহত রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগে সতর্কতার সাথে কাজ করার আহ্বান। জুনে উৎপাদনে যাচ্ছে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র, বসেছে সঞ্চালন লাইনের 198 টাওয়ার। মেট্রো রেলের বর্ধিত অংশের কাজে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন বললেন দক্ষিণের মেয়র, মানতে নারাজ কর্তৃপক্ষ। ঢাকায় এবারও হয়নি কুমারী পূজা, মহা অষ্টমীতে জগতের কল্যাণ কামনায় প্রার্থনা। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সাফে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, নেপালের সাথে 1-1 গোলের ড্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে পুকুরে ইলিশ চাষে গবেষণা, নদীর মোহনায় উৎপাদনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। দুর্যোগে সবাইকে সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই ঝুঁকি আসুক দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, ঝুঁকি মোকাবেলায় বিশ্বের আদর্শ বাংলাদেশ। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি 50 বছরে পদার্পণ করেছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি বাংলাদেশের বাস্তবতায় সিপিপি গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন ত্রাণকর্তা। সিপিপির সুবর্ণ জয়ন্তী ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন বহুমাত্রিক দুর্যোগ ব্যবস্থাপনার নানা প্রকল্প। ভৌগোলিক পরিবেশ অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াইয়ে বাঙালি অভ্যস্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে এখন দুর্যোগ মোকাবেলায় বহুমুখী সক্ষমতার কথাও জানান তিনি। বন্যা আমাদের আসবেই, আর বন্যা আমাদেরকে পলি দেয়, জমি উর্বর করে। কাজে বন্যা আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা বন্যার সাথে বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে। কাজে বন্যার সাথে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে এবং প্রতিটি এলাকায় আমাদের জলাধার থাকতে হবে। 91-এ বিএনপি সরকারের ব্যর্থতায় ঘূর্ণিঝড়ে বিপুল প্রাণহানি হয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন যে ব্যাপক ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল এ সম্পর্কে সরকারের কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না। এমনকি আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী তারাও সতর্ক ছিল না, আর সরকারের পক্ষ থেকে কোনো সতর্কতাই ছিল না, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতাই আমাদের শিখিয়েছিলেন সেই পদাঙ্ক অনুসরণ করে। তার ফলে বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। যত ঝুঁকি আসুক, কিন্তু দেশের উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ সরকারে না আসলে এগুলি আর কেউ করতো বলে মনে হয় না, কারণ তারা মানুষের সম্পর্কে কারো কোনো সেই দায়বদ্ধতা নেই। আর আমাদের রাজনীতি মানুষের জন্য। করোনার ভ্যাকসিন নিলে মৃত্যু ঝুঁকি কম হলেও আক্রান্ত হবার আশঙ্কা থাকে, তাই স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত এগিয়ে চলছে এসএস পাওয়ার 1 বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। আগামী এপ্রিলেই প্রকল্পটি শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা, আর জুনে উৎপাদন শুরুর প্রত্যাশা তাদের। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
বঙ্গোপসাগরের তীরবর্তী বাঁশখালীতে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার ওয়ান লিমিটেড। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসালাম গ্রুপ ও চীনা প্রতিষ্ঠান সেপকো 3 যৌথ উদ্যোগে 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। তবে এর সিংহভাগ মালিকানা এসালাম গ্রুপের। কোনো কাজ যখন শুরু হয় তখন 3 স্তরে সেফটিকে ইনশিওর করা হয় টু সেভ দ্য লাইফ অফ হিউম্যান বিংস। এরই মধ্যে 80% যন্ত্রপাতি চলে এসেছে প্রকল্প এলাকায়। চীন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে যন্ত্রপাতি। আগামী এপ্রিলের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করে জুনে উৎপাদনে যাওয়ার আশা করছেন প্রকৌশলীরা। কোভিডের করোনাকালীন সময়ের মধ্যে আমরা আমাদের প্রকল্পের কাজ চালু রেখেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ জুনের 30 তারিখের মধ্যে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারবো। বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট, প্রতিটির উৎপাদন ক্ষমতা 660 মেগাওয়াট। প্রথম ইউনিটে 78 এবং দ্বিতীয় ইউনিটের 65% যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়েছে। I think the progress is reasonable and the progress is okay, and we can achieve the COD before end of June 2022. এদিকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁশখালী থেকে চট্টগ্রামের মদুনা ঘাট পর্যন্ত সঞ্চালন লাইনের 198টি টাওয়ার বসানো হয়েছে। মদুনাঘাট সাবস্টেশন থেকে 400 কেভি যে জাতীয় গ্রিড আছে সেই গ্রিডে আমাদের 1320 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালিত হবে। আমদানি নির্ভর কয়লায় চলবে এসএস পাওয়ার ওয়ান বিদ্যুৎ কেন্দ্র। তাই কয়লা খালাসের জন্য সাগর তীরে নির্মাণ করা হচ্ছে একটি বড় জেটি। সমর ইসলাম, 21 টেলিভিশন। মেট্রো রেলের শাপলা চত্বর থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজ ঢাকা দক্ষিণ সিটি প্রকল্পের সাথে সাংঘর্ষিক। এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এর ফলে জলাবদ্ধতা নিরসন বাধাগ্রস্ত হবে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, পানি নিষ্কাশনে কোনো সমস্যা হবে না। বাকিটা জানাচ্ছেন মাহমুদ হাসান। দেশে ব্যয়বহুল মহাপ্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেলে থাকছে 16টি স্টেশন। শেষ হয়েছে 4টি স্টেশনের কাজ। এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল বর্ধিত করার কাজ। আর নতুন এই প্রকল্প সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেট্রো রেল আপনারা জানেন যে যেটা মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত আসছে, এটা এখন বর্ধিত করে কমলাপুর স্টেশন পর্যন্ত আনবে। ওনারা বলেছিল যে আমরা যে নর্দমা করছি সেই নর্দমায় তাদের সাথে সাংঘর্ষিক হবে না, কিন্তু আজকে যখন তারা সরেজমিন আসলো তখন দেখলো যে সাংঘর্ষিক হচ্ছে। তো সুতরাং ঘরে বসে নকশা করে তাহলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সকালে কমলাপুরে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের প্রকল্পের কাজ পরিদর্শনে এসে দক্ষিণ সিটির মেয়র বলেন, যে কোনো পরিকল্পনা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে করতে হবে। ঢাকাবাসীকে জলাবদ্ধতায় রেখে আমরা উপর দিয়ে শুধু কাজ করলে তো আর হবে না। এটাকে একটি সামগ্রিক, যেটাকে বলে হোলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে, সকলের সাথে সমন্বয় করে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তারা জানান, সিটি কর্পোরেশনের রাস্তা বুঝে পেলে লেআউট তৈরি করা হবে, লেআউটে সমন্বয় করা হবে সকল কিছুর। রাস্তা কিন্তু এখন আমরা পাই নাই। রাস্তা হ্যান্ডওভার করে নাই, সিটি কর্পোরেশন করবে, প্রসেস হচ্ছে। হওয়ার পর আমরা এটা লেআউটে দিতাম। যেহেতু আগেই কাজ শুরু হয়ে গেছে, আমরা এখন এর সাথে আলাপ করে আমরা লেআউটটা দেবো। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিন্তু দেখবো, মনে হয় সমস্যা নেই। কমলাপুরের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মেয়র। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন আইন হাতে তুলে না নেয় সে আহ্বানও জানান তিনি। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এবারও ঢাকায় হয়নি কুমারী পূজা।
মহা অষ্টমী পূজার শেষে হয় সন্ধি পূজা। ভক্তি আর ভালোবাসায় মায়ের আরাধনায় মগ্ন সনাতন ধর্মাবলম্বীরা। অশুভ শক্তির বিনাশে জগতের কল্যাণ কামনায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। মোহাম্মদ হানিফের ক্যামেরায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। মহাষ্টমীর পুণ্যলগ্নে মন্দির মণ্ডপে বাজছে ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা আর শঙ্খের মঙ্গলধ্বনি। সকালে ধর্মীয় আচার ও বিধি অনুযায়ী হয় দুর্গতি নাশিনীর অষ্টমাদি কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। ফুল, জল, বিল্লপত্র সহ নানা উপচারে মায়ের কাছে ভক্তি নিবেদন করেন ভক্তরা। দেশের মঙ্গল, আমাদের ফ্যামিলির মঙ্গল, সবার মঙ্গলের জন্যই আজকের এই পূজায় আমরা প্রার্থনা করি। এই করোনা যাতে সারা পৃথিবীর থেকে দূর হয় এটাই চাইবো। দুর্গা মা আমাদেরকে অসুরের থেকে করেছিল, বাঁচিয়েছিল, তাই আমরা এই উৎসবটাকে অনেক মজা করে পালন করি। এই অষ্টমী তিথিতে কুমারী বা নারীতে দেবী ভাব আরোপ করে তার পূজা করা হয়। কুমারী পূজা মাতৃরূপে ঈশ্বরেরই আরাধনা। সমস্ত নারীর মধ্যেই মা জাগ্রত, তো এখানে মায়ের যে শক্তিটা, আমরা মায়ের আদ্যা শক্তির প্রার্থনাটা করি। মায়ের কাছে আমাদের এবার আকুতি ছিল পৃথিবী যেন শান্ত হয়, করোনা মুক্ত হয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গতবারের ধারাবাহিকতায় রাজধানীর রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয়নি। গত বছর আমরা দুর্গাপূজা থেকে বাসা থেকে বের হতে পারিনি, সেভাবে প্রার্থনাও করতে পারি না, তো ঘরে বসে আমাদের প্রার্থনা করতে হয়েছে ঠাকুরের কাছে। প্রতিদিনই একই প্রার্থনা চাই মায়ের কাছে যে এই মহামারী, এই পৃথিবী যেন আগের মতো সুন্দর হয়ে যাক, আমরা যেন আগের স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারি। সবাই রোগটা যেন ভালো হয়ে যায়, দেশ যেন শান্তিতে থাকে। এই সবাই মিলে প্রার্থনা করছি, সবাই যেন সুস্থ সুন্দর মঙ্গলভাবে সব সম্পন্ন করতে পারে। মহাষ্টমীর পূজা শেষে হয় সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট থেকে নবমী তিথির প্রথম 24 মিনিট পর্যন্ত সময়ের সংযোগস্থলে হয় সন্ধি পূজা। দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়। সন্ধি পূজার সন্ধিক্ষণেই দেবী দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে, যার অর্থ ছত্রভঙ্গ, আর যাবেন দোলায়, এর অর্থ মহামারী। দুটোরই অর্থ খুবই অশুভ। তবে দুর্গতি নাশিনী দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ আর মঙ্গলের আবির্ভাব হবে, এমন প্রত্যাশা সবার। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নির্বাচনে ভয় পায় বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দুঃস্বপ্ন দেখছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। 12 থেকে 17 বছর বয়সীদের টিকাদান কাল শুরু। করোনা পরীক্ষা 1 কোটি ছাড়ালো। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ভয় পায় বলেই বিএনপি প্রকাশ্যে নির্বাচনে অংশ নেয় না। দলটির নির্বাচন ছেড়ে পালিয়ে যাবার প্রবণতা আছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। যাত্রাবাড়ি ডেমরা মহাসড়ক 4 লেনে উন্নীত হচ্ছে। প্রকল্প এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বিএনপির নির্বাচনী নীতি নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। এ পলায়নপরণতার রাজনীতি যারা করেন মুখোশের আড়ালে, তারাই গণতন্ত্রের শত্রু, তারাই ভোটাধিকারের শত্রু, উন্নয়নের শত্রু। ব্যালটের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের নেতৃত্ব দেবে বলেও জানান তিনি। এখনো বলছে আওয়ামী লীগ কিনা 30টি আসনও পাবে না। আগেভাগে তাদের এই সংখ্যাতত্ত্বের হিসাব হাস্যকর। আমরা সংখ্যাতত্ত্বের রাজনীতিতে বিশ্বাসী নই। ব্যালটের মাধ্যমে জনগণ নেতৃত্ব নির্বাচন করবে। স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন নিয়ে অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই আমরা খতিয়ে দেখছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কয়েকদিন ধরে জ্বর থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বন্দী থাকা অবস্থায় খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হয়নি, তার উন্নত চিকিৎসা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি রঙিন স্বপ্ন দেখছে না, বরং আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখছে। তাকে হাসপাতালে নিতে হয়েছে। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল। তো ডাক্তার, তার যে ব্যক্তিগত যারা চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তার ব্যবস্থা নিতে। আমরা কি রঙিন খ্বাব দেখছি, আর আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন নাইটমেয়ার, দুঃস্বপ্ন, প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন। জয়লাভের নিশ্চয়তা দিতে পারলেই বিএনপির কাছে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রাজধানীর অফিসার্স ক্লাবে নতুন একটি জাতীয় দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন দল, তাই নির্বাচনের উপর আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দেশেই সম্ভব বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিধায় তারা স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করতে ভয় পায়। স্থানীয় সরকার নির্বাচনেও তারা নাই। আসলে যেই সমস্ত দল জনবিচ্ছিন্ন হয়ে যায় তারাই ভোট বর্জন করে। বাংলাদেশ ও ভারত একসাথে উন্নয়নের মহাসড়কে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মহা অষ্টমীতে রমনা কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিক্রম দোরাইস্বামী। অংশ নেন পূজায়। পরে তিনি সাধারণ মানুষের কল্যাণে সবাইকে একসাথে পথ চলার আহ্বান জানান। ভারত ও বাংলাদেশ উন্নয়নের পথে এই সঙ্গে চলার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। আমাদের অবশ্যই ঘৃণা সৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের জনগণের কল্যাণের পথে চলতে হবে। এবার 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে 50 থেকে 100 শিক্ষার্থীকে টিকাদানের মধ্য দিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু হবে। প্রাথমিকভাবে টিকা দেওয়া শিক্ষার্থীদের 10 থেকে 14 দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। এরপর বড় পরিসরে শুরু হবে এই কার্যক্রম। প্রথম ধাপে 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। পরে ধাপে ধাপে বাকি শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। স্কুল কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দ্রুত এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা পরীক্ষা 1 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে এ পর্যন্ত শনাক্ত হয়েছে 15,64,000-এর বেশি। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 17 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 828টি ল্যাবে 22,153 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 518 জন। মোট শনাক্ত 15,64,019, নতুন 505 জন সহ সুস্থ 15,25,673 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.34%, সুস্থতা 97.54% এবং মৃত্যু হার 1.77%। ইভ্যালি অবসায়নের জন্য কমিটি গঠনে 3 জন সাবেক সচিবের নাম হাইকোর্টে দাখিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব কর্মকর্তাদের বিষয়ে জেনে পরে আদেশ দেওয়া হবে বলে জানান হাইকোর্ট। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। কর্মকর্তারা হলেন সাবেক সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি, রেজাউল আহসান এবং ইয়াকুব আলী পাটোয়ারি। তবে হাইকোর্ট আরও কয়েকজন সরকারি কর্মকর্তাদের নাম চেয়েছেন। গতকাল ইভ্যালির দায়দানা নির্ধারণে পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়। গত 10 অক্টোবর ইভ্যালির সব নথি জমা দেওয়া হয় হাইকোর্টে। এদিকে সবশেষ অডিট রিপোর্টে অসামঞ্জস্যতা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী। দিয়েছি তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। বিদেশে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বাড্ডা এলাকার টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ ও লয়াল ওভারসিজ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে 10টি পাসপোর্ট, 7টি ফাইল, 4টি সিল, 17টি মোবাইল সহ প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু নথি জব্দ করে র্যাব।
কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে যে দালাল চক্রদের আমরা আটক করেছি, এগুলো সহ বেশ কিছু পলাতক আছে, সে সকল দালালের সহযোগিতায় তরুণ এবং তরুণী যারা বিদেশে যেতে চায় তাদেরকে উচ্চ বেতনের কথা বলে প্রভাবিত করে তাদেরকে সে বিদেশে পাচার করত। যাদেরকে পাচার করতে সক্ষম না হতো তাদেরকে দেখা গেল যে 2 থেকে 5 লাখ টাকা নিয়ে বিদেশে পাঠানো হবে, এই প্রক্রিয়ায় বছরের পর বছর তারা তাদেরকে ঘোরাতো। ইলিশের কালেও আকাল, তাই বাঙালির পাতে জোটে না কাঙ্ক্ষিত ইলিশ পেটি। মাছটির চাহিদা মেটাতে পুকুরে ঝুঁকছেন গবেষকরা। মফিউর রহমানের রিপোর্ট। পদ্মা কিংবা মেঘনা, যেখানে চড়ে বেড়াক না কেন, ইলিশের জীবনচক্র বেশ বৈচিত্র্যময়। জন্ম নদীতে আর বেড়ে ওঠা সাগরে, ডিম দেওয়ার কালে আবার ফিরে আসে শৈশব কাটানো সেই নদীতে। এ এক অদ্ভুত জীবনচক্রে বন্দী। বিশেষজ্ঞরা বলছেন, নদীর পানি দূষিত হলে, সাগর থেকে উঠে আসার মুখে চর থাকলে কিংবা জাল দিয়ে আটকে মাছ আহরণ করলে ইলিশ তার গতিপথ বদল করে। যে মাছটা পরিপূর্ণতা পেয়ে এদেশে ডিম পাড়ার সুযোগ নিয়ে আসবে, সেই সুযোগটা যদি আমরা বন্ধ করে দিই এবং সেই মাছটা যদি মাইগ্রেশন করে অন্য কোনো দেশে চলে যায় এবং সেখানে যদি তার ডিমটা ছেড়ে দেয়, তাহলে ওই যে বাচ্চাটা জন্ম নেবে সে কিন্তু ওইটাকে চিনবে। এটা তাদের ধর্ম। অর্থাৎ এই যে আমরা হারাবো, বাচ্চাটাকে হারাবো, এভাবে যদি অসংখ্যবার যদি আমরা হারাতে থাকি তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে। যে সকল ইলিশ জন্মের পর নদী ছেড়ে সাগরে যেতে পারেনি, তাদের আকার বৃদ্ধি হয়নি, আর তাই ছোট আকারের ইলিশে ডিম পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। সব বাচ্চাই যে জাটকাহে সাগরে ফিরে যাবে তাও না। জন্ম থেকেই যারা দুর্বলতার মধ্য দিয়ে আছে তারা নদীতেই থেকে যায়, তারা হয়তো সাগর পর্যন্ত আর গেলই না। গ্রোথ ভালো হয়নি, বড় হয়নি, কিন্তু তাদেরও তো একটা বয়ঃপ্রাপ্তিতে পেটে ডিম আসতে পারে। পুকুরে ইলিশের চাষ নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। ইলিশের কাছাকাছি প্রজাতি চন্দনা ইলিশ নিয়ে গবেষণায় নেমেছে মালয়েশিয়া। আর প্রায় অভিন্ন জীবনচক্রের মাছ স্যামন পুকুরে চাষ করে ইতোমধ্যে সাফল্য এসেছে। স্যামন মাছ এমন একটি মাছ, তারা সাগরে বাস করে এবং তারা যখন প্রজননক্ষম হয়, বয়স্ক হয়, তখন তারা চলে আসে নদীতে। পুকুরে পরীক্ষামূলকভাবে ইলিশ চাষ করে কিছুটা সাফল্য এসেছিল, দাবি করেন তিনি। স্যামন যদি চাষ করা সম্ভব হয়, ইলিশও চাষ করা সম্ভব। এর জন্য লবণাক্ততার দরকার হয়। কোস্টাল বা সাগর মোহনার যে জেলাগুলি রয়েছে, সেই জেলার অধিকতর লবণাক্ত পুকুরগুলিতে ইলিশ চাষ করা সম্ভব। গবেষণা সফল হলে সাগর তীরবর্তী নদী, পুকুর ও মোহনায় খাঁচা করে ইলিশ চাষ সম্ভব, এমন আশাও করেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। পর্যটকদের কাছে প্রিয় নাম সীতাকুণ্ডর গুলিয়াখালী সৈকত। আরও আছে মিরেশ্বরায় নাপিত্যছড়ার বুনো ঝর্ণা। পাশেই অনিন্দ সুন্দর কুপিকাটাখুম, মিঠাছড়া আর বাঘবিয়ানির প্রবাহ। বনমুগ্ধকর ঝিরি ঝর্ণার বাকিটা জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। বৈচিত্র্যে ভরা নাপিত্যছড়ার প্রবাহ, সবুজে ঘেরা ঝিরি পথের এই প্রবাহ পর্যটকদের কাছে অপার এক আকর্ষণ। মিরসরের নাপিত্যাছড়ার নান্দনিক ঝিরিপথে দেখা মিলবে আকাশ ছোঁয়া পাথরের চাই। কোথাও নুড়ি বিছানো পথ, একটু দূরেই নান্দনিক জলধারা। প্রথমেই দেখা মিলবে কুপিকাটাখুমের। নাপিত্যছড়ার সবচেয়ে সুন্দর ঝর্ণার দেখা মিলবে অল্প দূরেই। বাঘবিয়ানি নামের ঝর্ণার সৌন্দর্য কোনো অংশে যেন কম নয়।
সীতাকুণ্ডের গুলিয়াখালীর সবুজ সৈকত পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। একদিকে দিগন্তজোড়া সাগরের জলরাশি, অন্যদিকে সারিবদ্ধ কেওড়া বন গুলিয়াখালীকে করেছে অপরূপা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সবখানে ছড়িয়ে পড়ছে মাদক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষক অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মাদকের চাহিদা সরবরাহ বন্ধে শিক্ষক অভিভাবক সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজে নিজ নামে করা ভবনের উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, সর্বনাশা মাদক ছড়িয়ে পড়ছে সবখানে। মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে সবাই মিলে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা বান্ধব। আমরা মাদক তৈরি করি না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে মাদক চলে আসছে। আমরা কঠোর থেকে কঠোরতর হলেও আমরা দেখছি আমাদের কোথায় আরও কাজ করতে হবে। সেই জন্যই আমরা এই ডিমান্ড হ্রাস, আমরা কথাটা বলি ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস এবং হার্ম হ্রাস। ডিমান্ড হ্রাসের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। এটার যে ভয়ঙ্কর পরিণতি কী হবে সেটা সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ আজ 13 খাতে বিশ্বে প্রথম 10টি স্থানে রয়েছে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে কৃষকদের সারের জন্য জীবন দিতে হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় বিনামূল্যে সার, বীজ ও সেচ যন্ত্র দেয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। এর আগে তজুমুদ্দিন উপজেলার প্রায় 1800 জেলের মাঝে বিশেষ ভিজিএফ চালের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাওন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, নেই হিমাগার, তাই ক্ষেতের আলু পচে যাচ্ছে গুদামে। বাণিজ্যিকভাবে রফতানি হলে আলুতে ভাগ্য ফিরত কৃষকের। মুন্সিগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। গুরুত্ব এবং উৎপাদন বিবেচনায় ধান ও গমের পরেই আলুর স্থান। এক যুগের বেশি সময় ধরে বছরে 5.19% বৃদ্ধি পেয়ে আলুর উৎপাদন বর্তমানে 1 কোটি টন ছাড়িয়েছে। মাথা পিছু 10 গুণ বেড়েছে আলু খাওয়ার প্রবণতা। চলতি অর্থ বছরে দেশে আলুর উৎপাদন হয়েছে 1,10,00,000 টন। বার্ষিক অভ্যন্তরীণ চাহিদা আছে 70 থেকে 80 লাখ টন। আলু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং হিমাগারে সংরক্ষণ পর্যন্ত কেজি প্রতি খরচ পড়েছে 18 টাকা। কিন্তু বর্তমানে হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা। ফলে লোকসানের মুখে কৃষক আর ব্যবসায়ীরা। 19 টাকা কেজি পড়ছে স্টোরেজ খরচ সহকারে, আর এখন বিক্রি করতেছি 9 টাকা কেজি। গত বছর যে টাকাটা লাভ করছিলাম এটার প্রায় পুরোটাই আমার এবার চলে যাবে। কৃষক যদি আলু না নেয় সে আলুটা আমরা কী করব? সেক্ষেত্রে আমাদের আলুটা কিন্তু ফালায় দেওয়া ছাড়া কোনো নাই, উপায় নাই। কিন্তু দেশের 400টি হিমাগারে এখনও মজুত আছে প্রায় 40 লাখ টন আলু। এর মধ্যে বীজ আলু রয়েছে 8 লাখ টন। প্রতি মাসে চাহিদা আছে 6 লাখ টন করে আলু। সেই হিসাবে আগামী নভেম্বরের মধ্যে সব আলু বিক্রি না হলে অবিক্রিত থেকে যাবে প্রায় 20 লাখ টন আলু। বর্তমান সংকট সমাধানে সরকারের সহযোগিতা আশা করছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। কৃষক ও ব্যবসায়ীদের লোকসান কমাতে উদ্বৃত্ত আলুতে ভর্তুকি প্রদান, আলু রপ্তানিতে নগদ প্রণোদনা সহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার দাবি জানায় সংগঠনটি। ব্যাংক থেকে যে লোন নিয়ে কি হিমাগার মালিকরা কৃষকদেরকে লোন দিয়েছেন, ব্যবসায়ীদেরকে লোন দিয়েছেন, কোলস্টের মালিকরা আলু ক্রয় করেছেন, এই যে টাকাটা ফেরত আসছে না, এতে কোলস্টের মালিকরা ঋণ খেলাপিতে পরিণত হবেন এবং তারা দেউলিয়া হবেন। দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে আলু উদ্বৃত্ত থাকলেও এ থেকে কৃষক ও দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। কারণ বাণিজ্যিকভাবে দেশে আলুর বহুমুখী ব্যবহার নেই। অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের আলুর চাহিদা রয়েছে তা উৎপাদনও এখনও নিশ্চিত করা যায়নি। এ খাতে কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহ ধরে রাখতে সরকারের ত্রাণ কার্যে কাবিখা ভিজিএফ ভিজিটি কার্ডে এবং ওএমএস এর মাধ্যমে আলু বিতরণের প্রস্তাব দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা।
রপ্তানিটা বাড়ানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা নিতে হবে। এটা যেমন সরকারিভাবে নেওয়া দরকার, এটা ব্যবসায়িক ভিত্তিতে যারা প্রাইভেট সেক্টরে আছে তাদেরও এই ব্যাপারে দায়িত্ব আছে। এছাড়া চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভাতের বিকল্প হিসেবে আলু খাওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদেরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, মুন্সিগঞ্জ। সংবাদের এ পর্যায়ে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। ইসলামী ব্যাংক বাংলাদেশের বগুড়া ও রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন হয়েছে। সভাপতিত্ব করেন বগুড়া জোন প্রধান মোহাম্মদ আব্দুস সোবহান। প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মওলা। বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম ও মিফতা উদ্দিন সহ অন্যান্যরা। তিন শতাধিক শার্টলার নিয়ে শুরু হলো শেখ রাসেল জাতীয় অনূর্ধ্ব-19 ব্যাডমিন্টন প্রতিযোগিতা। শহীদ তাইজুদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ডক্টর আব্দুল মালেক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। 4 দিনের এই প্রতিযোগিতায় ছেলেদের এককে 134 জন, ডাবলসে 75, মেয়েদের এককে 25 ও ডাবলসে 15 জন শার্টলার অংশ নিচ্ছেন। আর এরই সঙ্গে শেষ করব রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যতই ঝুঁকি আসুক উন্নয়ন অব্যাহত রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী, দুর্যোগে সতর্কতার সাথে কাজ করার আহ্বান। জুনে উৎপাদনে যাচ্ছে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র, বসেছে সঞ্চালন লাইনের 198 টাওয়ার। মেট্রো রেলের বর্ধিত অংশের কাজে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন, বললেন দক্ষিণের মেয়র, মানতে নারাজ কর্তৃপক্ষ। ঢাকায় এবারও হয়নি কুমারী পূজা, মহা অষ্টমীতে জগতের কল্যাণ কামনায় প্রার্থনা। এবং রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সাফে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, নেপালের সাথে 1-1 গোলের ড্র। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।